সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে রিসার্চ মেথোডোলজি কোর্সের চ্যাপ্টার 1 এর অর্থাৎ ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের বাকি অংশের উপর আলোচনা শুরু করছি। তো এখানে আমরা প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ রিসার্চ। তা আমরা রিসার্চ স্টাডিজ বিভিন্ন ধরনের আমরা দেখি, তার মধ্যে কয়েকটা রিসার্চ সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। তার একটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ ভার্সেস অ্যানালাইটিক্যাল, তারপরে অ্যাপ্লাইড ভার্সেস ফান্ডামেন্টাল, কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ, তারপরে হচ্ছে তোমার কনসেপচুয়াল ভার্সেস এম্পিরিক্যাল অ্যান্ড সাম আদার টাইপস অফ রিসার্চ স্টাডিজ। তাহলে প্রথম আমরা পাচ্ছি ডেসক্রিপটিভ ভার্সেস অ্যানালাইটিক্যাল রিসার্চ। The descriptive research includes surveys and fact-finding inquiries of different kinds. এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে সার্ভে এবং ফ্যাক্ট ফাইন্ডিং। তো ফ্যাক্ট ফাইন্ডিং এনকোয়ারিজ গুলো সাধারণত আমরা কয়েকটা কোশ্চেনের মাধ্যমে অ্যান্সার গুলো পেয়ে থাকি। যেমন WH কোশ্চেন বলতে আমরা যেগুলোকে বুঝে থাকি হু, হুইচ, হোয়েন, হোয়াট, হাউ, হোয়ার, হোম। এই অ্যান্সার গুলো আমরা একটা রিসার্চ প্রবলেম থেকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং সেই অ্যান্সার গুলো আমরা সাধারণত ডেসক্রিপটিভ রিসার্চের মাধ্যমে পেয়ে থাকি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের নাম্বার অফ স্টুডেন্টস কতজন, তাহলে অ্যান্সার আসবে 55। তো মেল অ্যান্ড ফিমেলের সংখ্যা কতজন, মেল বলবে হয়তো 30, ফিমেল হচ্ছে 25। তাহলে এর মধ্যে কার বয়স কত, এখানে কিন্তু প্রত্যেকজনের বয়সের কিন্তু একটা আমরা আলাদা হিসাব পাবো। অর্থাৎ এখানে রেসপন্ডেন্ট যে তথ্যগুলো দিবে সেই তথ্যগুলোকে আমরা এখানে উপস্থাপন করি। তো এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে। The main characteristics of this method is that the researcher has no control over the variables. He can only report what has happened or what is happening. তাহলে বোঝা গেছে। এখন এই ধরনের কিছু এক্সাম্পল আমরা এখানে পাচ্ছি, যেমন ফ্রিকোয়েন্সি অফ শপিং, প্রেফারেন্সেস অফ পিপল আর সিমিলার ডেটা। অ্যান্ড ফাইনালি আমরা বলতে পারি তোমার হচ্ছে অ্যানালিটিক্যাল রিসার্চের ক্ষেত্রে the researcher has to use facts or information already available and analyze this to make a critical evaluation of the material. অর্থাৎ যে ইনফরমেশনগুলো অলরেডি অ্যাভেলেবল এবং সেই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে রিসার্চার যখন কোনো একটা ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করে থাকেন, কোনো অ্যান্সার যখন তিনি ফাইন্ড আউট করার চেষ্টা করেন, সেটি তিনি ক্রিটিক্যালি বিভিন্ন সোর্স থেকে, সেকেন্ডারি সোর্স থেকে অ্যানালাইসিসের মাধ্যমে যখন উপস্থাপন করেন, সেটাকেই বলা হচ্ছে কি অ্যানালাইটিক্যাল রিসার্চ। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড ভার্সেস ফান্ডামেন্টাল রিসার্চ। অর্থাৎ এখানে অ্যাপ্লাইড বা অ্যাকশন রিসার্চ এটাকে আমরা বলছি, এবং ফান্ডামেন্টাল বলতে বেসিক বা পিওর রিসার্চ আমরা বলছি। তা অ্যাকশন রিসার্চ যেটা আমরা সাধারণত কোনো প্রেজেন্ট কোনো প্রবলেম আমরা ফেস করে থাকলে, সেই প্রবলেম ফেস করার সোসাইটি বা ইন্ডাস্ট্রি বা বিজনেস যে প্রবলেমটা ফেস করে থাকে তার জন্য যে সলিউশনটা ফাইন্ড আউট করা হয় সেটাকে আমরা বলছি কি অ্যাকশন রিসার্চ বা অ্যাপ্লাইড রিসার্চ। আর ফান্ডামেন্টাল রিসার্চটা হচ্ছে জেনারেলাইজেশন অ্যান্ড উইথ দ্য ফর্মুলেশন অফ এ থিওরি। অর্থাৎ গতানুগতিকভাবে যে সমস্ত থিওরি বা কনসেপ্টগুলো আমরা পেয়ে থাকি বা সেগুলোকে আমরা ব্যবহার করি, ঠিক আছে, সেগুলোকেই আমরা বলছি ফান্ডামেন্টাল রিসার্চ। তো বিজনেসের ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে মাসলো নিড হায়ারার্কি থিওরি অথবা হার্সবার্গের 2 ফ্যাক্টর থিওরি, এগুলো মোটিভেশনের ক্ষেত্রে আমরা খুব কমনলি কিন্তু আমরা ব্যবহার করে থাকি, এবং এই কনসেপ্টটাকে দেখা যাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশন তারা তাদের বিভিন্ন এমপ্লয়ি মোটিভেশন বা রিসার্চের ক্ষেত্রে, লিডারশিপের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তো এইটাকেই হচ্ছে যখন ব্যবহার করে থাকেন, এই কনসেপ্টটা মোটিভেশন থিওরিটাই হচ্ছে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। তারপর আমাদের আছে 3 নাম্বার কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ। তো প্রথমে কোয়ান্টিটেটিভ ভার্সেস কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ বলতে আমরা কিন্তু বুঝাচ্ছি যে বেসড অন মেজারমেন্ট অফ কোয়ান্টিটি অর অ্যামাউন্ট। আর এই ক্ষেত্রে it is applicable to phenomenon that can expressed in terms of quantity, অর্থাৎ যে সমস্ত তথ্য উপস্থাপনগুলো কোয়ান্টিটির মাধ্যমে পরিমাণবাচক
গুণের মাধ্যমে যেটাকে উপস্থাপন করা হয় সেগুলোকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর কোয়ালিটেটিভ রিসার্চটাকে আমরা বলছি কি মোটিভেশন রিসার্চ। অর্থাৎ দিস টাইপ অফ রিসার্চ এইমস at discovering the underlying motives and desires using in-depth interviews for this purpose. Attitude or opinion research, that is research designed to find out how people feel and what they think about a particular subject or institution, is also termed as qualitative research. আমি এখানে একটা বিষয় উপস্থাপন করছি, যেমন ফ্যাক্টর অ্যাফেক্টিং কাস্টমার স্যাটিসফ্যাকশন অন গ্রামীণফোন ইউজার্স বাংলাদেশ। দ্যাট ইজ এখানে গ্রামীণফোন ইউজাররা তারা কি মনে করে, তাদের কি কি ফ্যাক্টর কাস্টমার স্যাটিসফ্যাকশন এর উপরে নির্ভর করে। তো এখানে যেমন কয়েকটা ফ্যাক্টরকে আইডেন্টিফাই করা হয়েছে, যেমন তোমার হচ্ছে সার্ভিস ইনোভেটিভনেস, সার্ভিস রিলায়েবিলিটি, সার্ভিস কম্পিটিটিভনেস, সার্ভিস কনসিস্টেন্সি, নেটওয়ার্ক অ্যান্ড সিগন্যাল কভারেজ, প্রাইসিং, কোয়ালিটি অফ অফারিং, কাস্টমার ডিমান্ড ফুলফিলমেন্ট, ভ্যালু অ্যাডেড সার্ভিস, অপারেটরস, কন্ট্রিবিউশন টু সোসাইটি, ব্র্যান্ড ভ্যালু। এগুলো সমষ্টি হচ্ছে তোমার কাস্টমার স্যাটিসফ্যাকশন। অর্থাৎ এখানে এগুলোকে আমরা কি কোয়ালিটেটিভ টার্মে কিন্তু এটাকে আমরা ব্যবহার করছি। আর কোয়ান্টিটেটিভ টার্মে কি ব্যবহার হচ্ছে, যেমন আমার একটা রিসার্চ আছে অপটিমাইজিং ইউজেস ফর গ্যাস ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, স্টাডি অন সিলেট বাংলাদেশ। অর্থাৎ আমরা সিলেটের বিভিন্ন গ্যাসের ইনফরমেশন যেগুলো, সেই তথ্যগুলো আমরা যখন কোয়ান্টিটেটিভলি ব্যবহার করে থাকি, যেমন এখানে সিলেটের 3টা কোম্পানির তারা কতগুলো ফিল্ড আছে, ঠিক আছে, এবং তাদের কতগুলো ওয়েল আছে, তারা প্রত্যেকটা ওয়েল থেকে কতগুলো কি পরিমাণ প্রোডাকশন ক্যাপাসিটি হয়, ঠিক আছে, এবং তাদের প্রোডাকশন কি ধরনের কনজাম্পশন হচ্ছে, এই যে তথ্যটা এটাকে আমরা কোয়ান্টিটেটিভলি কিন্তু ব্যবহার করছি। তো এই ধরনের রিসার্চ যখন আমরা সেকেন্ডারি অ্যানালাইসিসের ভিত্তিতে যখন অন্য কোনো সোর্স থেকে নিয়ে আসি সেটাকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ রিসার্চ। 4 নম্বরে আছে কনসেপচুয়াল ভার্সেস এম্পিরিক্যাল রিসার্চ। তো কনসেপচুয়াল রিসার্চটা কি? কনসেপচুয়াল রিসার্চ ইজ দ্যাট রিলেটেড টু সাম অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অর থিওরি. It is generally used by philosophers and thinkers to develop new concepts or to reinterpret existing ones. অর্থাৎ নতুন কোনো ধারণাকে প্রস্তাবন করা অথবা যেটা আছে সেটাকে নতুনভাবে তোমার উপস্থাপন করা। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখে নেই, যেমন এখানে এই রিসার্চটা করা হয়েছে টেলিমেডিসিন ফর বাংলাদেশ, ব্রিজিং দ্য ডক্টর প্যাশেন্ট গ্যাপ। অর্থাৎ আমরা কিন্তু ডক্টর এবং প্যাশেন্টের রিলেশনশিপটাকে কিন্তু আমরা খুব ভালো করে জানি, যে আমরা ডক্টরের কাছে যাই হসপিটালে অথবা তার প্রাইভেট চেম্বারে, ক্লিনিকে, তার কাছ থেকে কিন্তু আমরা সেবাটা নিয়ে থাকি। কিন্তু এখন বর্তমানে প্যান্ডেমিক সিচুয়েশনে যেটা নতুন কনসেপ্ট আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে কি টেলিমেডিসিন। অর্থাৎ মোবাইল অথবা ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে আমরা ডক্টরদের সাথে অনলাইনের মাধ্যমে যে পরামর্শটা নিয়ে থাকি সেটাকে আমরা বলছি কি টেলিমেডিসিন সার্ভিস। এবং এই সার্ভিসটার মাধ্যমে ডক্টর এবং পেশেন্টের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়ে গিয়েছিল সেই গ্যাপটা কিভাবে তোমার হচ্ছে পূরণ করা যাচ্ছে। তাহলে ডেফিনেটলি এটা কিন্তু আমাদের ডক্টরাল সার্ভিসের একটা নিউ ফরমেশন। অর্থাৎ এটাকে আমরা বলছি কি যেখানে ফিলোসফার অথবা থিঙ্কাররা তারা কিন্তু কোনো নতুন কনসেপ্টকে উপস্থাপন করছেন অথবা যে কনসেপ্টটা আছে সেটাকে আবার রিভাইজ করে আমাদের কাছে উপস্থাপন করছেন। তাহলে এই ধরনের যখন কোনো বিষয়ের উপরে যে স্টাডিগুলো হয়ে থাকে সেই স্টাডিগুলোকে আমরা বলছি কি কনসেপচুয়াল রিসার্চ। এবং এম্পিরিক্যাল রিসার্চ সম্পর্কে আমরা যদি বলি তাহলে এম্পিরিক্যাল রিসার্চ ইজ actually data-based research coming up with conclusions which are capable of being verified by observation or experiment. In such a research, the researcher must first provide himself with a working hypothesis or guess as to the probable results. He then works to get enough facts or data to prove or disprove his hypothesis. অর্থাৎ এক্ষেত্রে রিসার্চার তার এক্সপেরিমেন্টের জন্য
তিনি অলরেডি অ্যাভেলেবল যে সমস্ত ডেটা আছে সেগুলোকে অ্যানালাইসিস করবেন এবং সেটার উপর ভিত্তি করে তিনি ওয়ার্কিং হাইপোথিসিস ডেভেলপ করবেন এবং তার যে রিসার্চ প্রবলেম আছে সেই রিসার্চ প্রবলেমটা প্রুভ হবে অথবা প্রুভ হবে, সেটার উপরে ভিত্তি, তার রিসার্চ অ্যানালাইসিসের উপর ভিত্তি করে সেই ওয়ার্কিং হাইপোথিসিসগুলো প্রুভ অথবা ডিসপ্রুভ হবে। তো এই এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে এখানে একটা বলা হয়েছে দ্য ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, অপরচুনিটিস ফর গ্রোথ অ্যাবাউন্ড বোথ হোম অ্যান্ড অ্যাব্রোড। অর্থাৎ ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি সেটার হোম এবং অ্যাব্রোডে তার অপরচুনিটি কতটুকু। তো এই ক্ষেত্রে অবশ্যই রিসার্চার তিনি বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট ডেটা সার্ভে তিনি করেছেন এবং এটার প্রসপেক্টটা কি আছে, সেটা ডিজিটাল ইকোনমিতে কি ধরনের সুবিধাগুলো ভোগ করতে পারবে, এটার উপরে ভিত্তি করে কিন্তু এটার রিসার্চটা কিন্তু হয়ে থাকবে। তো সেটাই হচ্ছে যে এক্ষেত্রে ওয়ার্কিং হাইপোথিসিসটাকে ডেভেলপ করে তিনি তার রিসার্চ প্রবলেমটা প্রুভ হবে অথবা ডিসপ্রুভ হবে এই অ্যানালাইসিসের মাধ্যমেই আমরা সাধারণত পেয়ে থাকি, যেটাকে আমরা বলছি কি এম্পিরিক্যাল রিসার্চ। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে সাম আদার টাইপস অফ রিসার্চ, এগুলো সম্পর্কে আমাদের বেশি আলোচনা করার দরকার নেই। আমরা কয়েকটা রিসার্চ সম্পর্কে আমরা এখানে ধারণা পেয়েছি, যেমন অন টাইম রিসার্চ আর longitudinal research, field setting research or laboratory research or simulation research, clinical or diagnostic research, historical research, etc. এগুলো সম্পর্কে তোমরা একটু সামান্য ধারণা নিয়ে নিবে। মূলত আমরা যে প্রথম 4টা টপিক সম্পর্কে আমরা পেলাম, ঠিক আছে, সেইগুলো আমরা ভালোভাবে যদি আয়ত্ত করতে পারি তাহলে আমাদের রিসার্চ সম্পর্কে একটা ভালো ধারণা আমরা পেয়ে যাব। Next topic, significance of research. হাডসন ম্যাক্সিমের রিসার্চ সম্পর্কে একটি খুব চমৎকার উক্তি এখানে আছে। তো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের রিসার্চের সিগনিফিকেন্স সম্পর্কে আর বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন নেই। যে পয়েন্টগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি সেগুলো সম্পর্কে তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা ভালোভাবে পুরো রিসার্চ সিগনিফিকেন্স সম্পর্কে ধারণা পেয়ে যাবা। তো হাডসন ম্যাক্সিম তিনি যেটা বলেছেন এখানে ইনভার্টেড কমার মধ্যে যে লেখাটুকু আছে প্রথমে দেখো, অল প্রগ্রেস ইজ বর্ন অফ ইনকোয়ারি, ডাউট ইজ অফেন বেটার দ্যান ওভার কনফিডেন্স, ফর ইট লিডস টু ইনকোয়ারি অ্যান্ড ইনকোয়ারি লিডস টু ইনভেনশন। অর্থাৎ এখানে যদি আমি করোনা ভাইরাসকে যদি আবার প্রসঙ্গক্রমে টেনে নিয়ে আসি তাহলে এই ভাইরাসটা কিন্তু নতুন করে নামকরণ করা হয়েছে কোভিড-19, কিন্তু এই ভাইরাসটা লক্ষ কোটি বছর ধরে কিন্তু পৃথিবীতে অবস্থান করছে, যেটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার আবির্ভাব হয়েছে এবং এটা সার্স, মার্স এভাবে কিন্তু তার নামকরণ করা হয়েছিল। কিন্তু এটা এখন নতুনভাবে প্রাদুর্ভাব হয়েছে, যেটা বিজ্ঞানীরা তারা এটাকে ইনকোয়ারি করেছেন এবং সেটাকে নাম দিয়েছেন কোভিড-19। আর এখান থেকে পরিত্রাণের উপায় হিসেবে কিন্তু এখন বর্তমানে ভ্যাকসিন আবিষ্কারের যে চেষ্টাটা চালানো হচ্ছে সেখানে কিন্তু কোনো রিসার্চ অর্গানাইজেশন বা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা কোনো কেউ কিন্তু ওভার কনফিডেন্টলি কেউ বলতে পারবে না যে তার ভ্যাকসিনটা 100% কাজে দিবে, যেহেতু এটা এখনো ভাইরাসটা কি হচ্ছে প্রতিনিয়ত কিন্তু তার রূপ পরিবর্তন করছে এবং এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভ্যারিয়েন্টে কিন্তু দেখা যাচ্ছে তার প্রাদুর্ভাব বা বিস্তার করে যাচ্ছে। তো সুতরাং এক্ষেত্রে এই ভ্যাকসিনের বিষয়টা কিন্তু এটা কি হচ্ছে যে প্রতিনিয়ত তারাও কিন্তু আপডেট করছেন এবং সেটা বিভিন্ন এজ গ্রুপের ওপরে বা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ওপরে কিন্তু সেটা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু সেটা এখনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে যে ইট লিডস টু ইনকোয়ারি অ্যান্ড ইনকোয়ারি লিডস টু ইনভেনশন, এবং ফাইনালি কিন্তু সেটা যখন 100% এফেক্টিভ হবে তখন কিন্তু সেটা বলা যাবে যে না, এই ভাইরাসের ভ্যাকসিন 100% কার্যকরী। তাহলে সিগনিফিকেন্স অফ রিসার্চের এই নিম্নোক্ত পয়েন্টগুলো তোমরা দেখো। 1 নম্বরে বলা হয়েছে কি
যে research inculcates scientific and inductive thinking and it promotes the development of logical habits of thinking and organization. অর্থাৎ ইন্ডাকটিভ থিংকিং এবং লজিক্যাল হ্যাবিট অফ থিংকিং এর বিষয়ে এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে the role of research in several fields of applied economics whether related to business or to the economy as a whole has greatly increased in modern time. অর্থাৎ এখানে রিসার্চের বিভিন্ন ফিল্ডের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে, যেমন অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস বা ইকোনমিক্স সহ আরো অন্যান্য ফিল্ড। নাম্বার 3 এ বলা হয়েছে রিসার্চ প্রোভাইডস দ্য বেসিস ফর নিয়ারলি অল গভর্নমেন্ট পলিসিস ইন আওয়ার ইকোনমিক সিস্টেম। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রিসার্চ হ্যাজ ইটস স্পেশাল সিগনিফিকেন্স ইন সলভিং various operational and planning problems of business and industry. অর্থাৎ এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে বিভিন্ন অপারেশনাল এবং প্ল্যানিং প্রবলেমের উপরে। 5 নম্বরে বলা হয়েছে রিসার্চ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর সোশ্যাল সায়েন্টিস্টস ইন স্টাডিং সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড ইন সিকিং অ্যান্সার্স টু ভ্যারিয়াস সোশ্যাল প্রবলেমস। অর্থাৎ সোসাইটির বিভিন্ন সোশ্যাল প্রবলেম এবং সোশ্যাল রিলেশনশিপ এবং ফেনোমেনাগুলোর মধ্যে যে সম্পর্ক এবং গুরুত্ব আছে সেগুলোর ইম্পর্টেন্সের উপর ভিত্তি ইম্পর্টেন্স এখানে রিসার্চ সবথেকে বেশি পেয়ে থাকে। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইন অ্যাডিশন এগুলো ছাড়াও কিন্তু আরো রিসার্চ সিগনিফিকেন্স কিন্তু আরো অনেকগুলো ফিল্ডের উপরে আমরা দেখতে পাচ্ছি। এখানে এবিসিডি ই পর্যন্ত আমরা 5টা আরো ধাপ আমরা পাচ্ছি, যেটা যারা আমরা একাডেমিশিয়ান আছি তারা বিভিন্ন আমরা যদি মাস্টার্স থিসিস বা পিএইচডি থিসিস লেখার ক্ষেত্রে আমাদের রিসার্চ স্টাডি এই ক্ষেত্রে আমাদের হেল্প করবে, অথবা যারা রিসার্চ ওপর যারা প্রফেশনাল তারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটার জীবন জীবিকার উপায় হিসেবে কিন্তু তারা এটাকে নির্ধারণ করতে পারেন, অথবা যারা ফিলোসফার বা থিঙ্কার আছেন তারা কিন্তু নতুন কোনো আইডিয়া জেনারেট করার ক্ষেত্রেও কিন্তু রিসার্চ মেথোডোলজিটাকে ব্যবহার করতে পারেন। এবং এই ক্ষেত্রে সাধারণত যারা লিটারেলি মেন এবং ওমেন আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রিসার্চ তাদের নতুনভাবে ক্রিয়েটিভ স্টাইলের লেখা বা কাজ করার ক্ষেত্রেও কিন্তু হেল্পফুল হবে। and to analyze and intellectuals research may mean the generalization of new theories. তাহলে এই ছিল আমাদের সিগনিফিকেন্স অফ রিসার্চ সম্পর্কে। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিসার্চ মেথড এবং মেথোডোলজি। তো রিসার্চ মেথড বলতে আমরা কি বুঝি, যে প্রক্রিয়ায় আমরা রিসার্চের কাজটাকে কমপ্লিট করব। অর্থাৎ the research method may be understood as all those methods and techniques that are used for conduction of research. তো এখানে কিন্তু একটা কথা চলে আসছে, মেথডস আর টেকনিক্স বা দুইটা শব্দ অল্টারনেটিভলি ইউজ করা হলেও কিন্তু দুইটার মধ্যে বেশ বিস্তর ফারাক আছে। এখানে আমরা সেই পার্থক্যটুকু এখানে হাইলাইট করে দিয়েছি, তোমরা এটা একটু পড়লেই বুঝতে পারবা। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে যে মেথডটা কি। মেথড হচ্ছে যে আমরা একটা রিসার্চ কন্ডাক্ট করতে গেলে রিসার্চের প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের মেথড আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যদি লাইব্রেরি বেসড রিসার্চ করি অথবা ফিল্ড বেসড রিসার্চ যদি করি অথবা ল্যাবরেটরি বেসড রিসার্চ যদি রিসার্চ করি তাহলে এর মেথডের মধ্যে পার্থক্য থাকবে। সে ফর এক্সাম্পল যদি আমরা ফিল্ড রিসার্চ করে থাকি তাহলে ফিল্ড রিসার্চের মধ্যে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 10 ধরনের টাইপ 10 ধরনের মেথড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি বলি যে যদি আমাদের রিসার্চের প্রয়োজনে পার্টিসিপেন্টদের অবজারভেশন করা প্রয়োজন আছে তাহলে এটা টেকনিক কি হবে। তো টেকনিক হতে পারে কি যে ইন্টারঅ্যাকশনাল রেকর্ডিং, পসিবল ইউজ অফ টেপ রেকর্ডার্স, ফটোগ্রাফিক টেকনিক্স। তাহলে এই ধরনের প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা পার্টিসিপেন্টদের অবজারভেশন করতে পারবো। অথবা আমরা যদি পার্সোনাল ইন্টারভিউ যদি নিয়ে থাকি তাহলে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হতে পারে। যেমন ইন্টারভিউয়ার ইউজ এ ডিটেইলড শিডিউল উইথ ওপেন অ্যান্ড ক্লোজড কোশ্চেন্স। অর্থাৎ এখানে ইন্টারভিউয়ারকে একটা ডিটেইলড কোশ্চেন কিন্তু তৈরি করে নিয়ে যেতে হবে এবং সেটা সিকোয়েন্সিয়ালি ইন্টারভিউ সেই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু পার্সনদের ইন্টারভিউ নিতে হবে। তো এই প্রক্রিয়ায় কিন্তু আমরা মেথডের প্রক্রিয়ার মধ্যে দিয়ে টেকনিক বিভিন্ন ভ্যারাইটিস কাইন্ড অফ টেকনিক ব্যবহার করে কিন্তু আমরা রিসার্চ মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি। আর
এখানে এই বিষয়ে সে লেখা হয়েছে, তোমরা একটু পড়বা। তাহলে এটার বিষয়টা কি দাঁড়াচ্ছে? রিসার্চ মেথোডোলজি বিষয়টা হচ্ছে ইজ এ ওয়ে টু systematically solve the research problem. It may be understood as a science of studying how research is done scientifically. অর্থাৎ রিসার্চ মেথোডোলজি হচ্ছে আমরা কোন মেথডটাকে ব্যবহার করছি সেটার একটা জাস্টিফিকেশন। আমরা এই অংশটুকু যদি দেখি তাহলে আমাদের রিসার্চ মেথোডোলজি সম্পর্কে একটা কমপ্লিট ধারণা চলে আসবে, যে হয় এ রিসার্চ হ্যাজ বিন আন্ডারটেকেন, how the research problem has been defined, in what way and why the hypothesis has been formulated, what data have been collected and what particular method has been adopted, why particular technique of analyzing data has been used, and a host of similar other questions are usually answered when we talk of research methodology concerning a research problem or study. অর্থাৎ এখানে যে কোশ্চেনগুলো এখানে করা হয়েছে সেই কোশ্চেনগুলোর প্রত্যেকটার অ্যান্সার প্রদান করাটাই হচ্ছে একটা রিসার্চ প্রবলেম বা স্টাডির রিসার্চ মেথোডোলজি। নেক্সট টপিকে আমরা আলোচনা করব রিসার্চ প্রসেস সম্পর্কে। রিসার্চ প্রসেসটা কি? রিসার্চ প্রসেস হচ্ছে যে আমাদের পুরো রিসার্চ প্রবলেমটাকে বিভিন্ন খণ্ড খণ্ড অংশে বিভক্ত করে আমাদের রিসার্চের সলিউশনে পৌঁছানো। অর্থাৎ the research process consists of series of actions or steps necessary to effectively carry out research and the desired sequencing of these steps. তো এই স্টেপগুলো আমরা পরবর্তী যে ফ্লো চার্ট আছে সেই ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখে নিই। রিসার্চ প্রসেস ইন ফ্লো চার্ট, যার প্রথম এক নম্বর বলা হয়েছে ডিফাইন রিসার্চ প্রবলেম। তারপরে কি করতে হবে? রিভিউ কনসেপ্টস অ্যান্ড থিওরিজ, রিভিউ প্রিভিয়াস রিসার্চ ফাইন্ডিংস। এই অংশটাকে আমরা বলছি রিভিউ অফ দ্য লিটারেচার। এইটার উপর ভিত্তি করে আমাদের নেক্সট যেটা প্রসেস ঠিক করে নিতে হবে সেটা হচ্ছে ফর্মুলেশন অফ হাইপোথিসিস। এরপরে হাইপোথিসিসের উপর বেস করে আমরা আমাদের রিসার্চ ডিজাইন ইনক্লুডিং স্যাম্পল ডিজাইন, অর্থাৎ আমাদের রিসার্চ মেথোডোলজি পার্টটুকু আমরা এখানে প্রসেস করব। দেন এই যে মেথডগুলো আমরা ঠিক করে নিব সেই মেথড অনুযায়ী আমাদের ডেটা কালেকশন করতে হবে এবং ডেটাকে আমাদের অ্যানালাইসিসের জন্য প্রস্তুত করতে হবে। এটা হচ্ছে অ্যানালাইসিস ডেটা। অর্থাৎ এখানে আমরা যে হাইপোথিসিস ফর্মুলেশন করেছি এখানে আমরা বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের হাইপোথিসিস টেস্টিং এর রেজাল্ট আইডেন্টিফাই করে নিতে হবে এবং ফাইনালি আমরা ইন্টারপ্রিট করব এবং রিপোর্টটাকে ফুলফিল করব। পরবর্তী টপিকে আমরা আলোচনা করব প্রবলেমস এনকাউন্টার্ড বাই রিসার্চার্স ইন বাংলাদেশ। রিসার্চারদেরকে বেসিক্যালি অনেকগুলো প্রবলেম ফেস করা লাগে। তার প্রথম প্রবলেম হচ্ছে দ্য ল্যাক অফ সায়েন্টিফিক ট্রেনিং ইন দ্য মেথোডোলজি অফ রিসার্চ। অর্থাৎ এক্ষেত্রে রিসার্চের যে মেথোডোলজি সম্পর্কিত যে পুঁথিগত জ্ঞান যেটা থাকা দরকার সেইটা অভাব থাকে। অনেক রিসার্চার আছেন যারা দেখা যাচ্ছে যে কোনো ধরনের মেথোডোলজি প্রপারলি মেনটেন না করেই একটা রিসার্চ কমপ্লিট করে বসেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি বলি যে একটা দর্জি যদি তিনি কাপড় প্রপারলি মাপ নিয়ে যদি সেটাকে তৈরি করেন তাহলে সেটা যেমন দেখতে সুন্দর দেখায় এবং সেটা যিনি পরবেন তাকেও কিন্তু অনেক ফিট লাগবে। কিন্তু যে কাপড় কাটতে জানে না, সেলাই করতে জানে না, তার হাতে যদি কাঁচি ছেড়ে দেওয়া হয় তিনি কাপড়ে দেখা গেল যে এলোমেলো কেটে যদি সেটা কোনো রকম জোড়াতালি দিয়ে একটা কিছু বানিয়ে ফেলেন, হয়তো সেই পোশাকটা পরলে মনে হবে যে না একটা ট্রেন্ডি কোনো একটা ফ্যাশন হয়তো চালু হয়েছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে প্রকৃত সৌন্দর্যটা কিন্তু এক্ষেত্রে আসবে না। তো রিসার্চের মেথোডোলজি সম্পর্কিত বিষয়টা অনেকটা একই রকম, যে আমি যদি প্রপার মেথড যদি অ্যাপ্লাই না করি তাহলে আমার রিসার্চের প্রবলেমের সাথে বা অবজেক্টিভের সাথে
বা আমার অ্যানালাইসিসের সাথে কিন্তু সেটার অ্যাসপেক্টটা একটা গ্যাপ থেকে যায়। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট ইন্টারাকশন বিটুইন দ্য ইউনিভার্সিটি রিসার্চ ডিপার্টমেন্টস অন-সাইট অ্যান্ড বিজনেস এস্টাবলিশমেন্টস, গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশনস অন দ্য আদার সাইড। অর্থাৎ এক্ষেত্রে রিসার্চ সাধারণত বিশ্ববিদ্যালয়ের টিচাররা যেমন একাডেমিক পারপাসে করে থাকেন, সেভাবে বিজনেসের প্রয়োজনে বিভিন্ন অর্গানাইজেশন, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা রিসার্চ অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু তাদের দিক থেকে রিসার্চ করে থাকেন। কিন্তু এই দুই গ্রুপের মধ্যে অনেকাংশেই দেখা যাচ্ছে যে কোনো কোলাবোরেশন থাকে না, বা তাদের মধ্যে যে একটা ইন্টারেকশন থাকলে রিসার্চের দিকে অনেক সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায়, এইটার মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সম্পর্ক দেখা যায়। তো এইটা দূর করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে যে most of the business units in our country do not have the confidence that the material supplied by them to researchers will not be misused, and such they often are reluctant in supplying the needed information to the researchers. অর্থাৎ এক্ষেত্রে ডেটা যারা সাপ্লাই দিবেন তারা অনেক সময় রিসার্চারদের কাছে প্রকৃত যে ডেটা সেটা কিন্তু উপস্থাপন করেন না, এবং রিসার্চাররাও এই ডেটাকে মিসইউজ করতে পারেন, এই ধরনের একটা ধারণা থেকে কিন্তু তারা প্রকৃত তথ্যটাকে সবসময় রিসার্চারদের কাছে উপস্থাপন করেন না। 4 নম্বরে বলা হয়েছে রিসার্চ স্টাডিজ ওভারল্যাপিং অন অ্যানাদার আর আন্ডারটেকেন কোয়াইট অফেন ফর want of adequate information। অর্থাৎ ব্যক্তিগত তত্ত্বাবধানে কিন্তু প্রচুর রিসার্চ হচ্ছে, দেখা গেল আমার রিসার্চ স্টাডির সাথে আরেকজনের রিসার্চ স্টাডির টপিক মিলে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলো তাদের প্রবলেম সলিউশনের জন্য নিজেরা কিন্তু এগিয়ে আসছে না। ইন্ডাস্ট্রিগুলো যদি নিজেরা তাদের প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য যদি তাদের রিসার্চারদের দ্বারস্থ হন, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলোও লাভবান বা উপকৃত হবেন। 5 নম্বরে বলা হয়েছে there does not exist a code of conduct for researchers, and inter-university and inter-departmental rivalries are also quite common। এটা হাস্যকর শোনালেও এটা কিন্তু প্রকৃত একটা সত্য বিষয়, যেটা আমরা আমাদের বাঙালিরা হচ্ছে নিজেরাই নিজেদের শত্রু। আমরা কিন্তু কারো ভালো কখনোই আমরা সহ্য করি না, অন্যের ভালোটা কিন্তু আমরা কখনো অ্যাকসেপ্ট করি না। তো দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির টিচারদের মধ্যে সমস্যাটা বেশি। কেউ যদি একটু ভালো কোনো কিছু বিষয় নিয়ে যদি স্টাডি করে বা তার গবেষণার মানটা যদি একটু উন্নত হয়, তার পিছনে কিন্তু আমরা লেগে যাই এবং তার সমালোচনা করা শুরু করি, এবং দেখা যাচ্ছে যে অনেকাংশের ক্ষেত্রে এক বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয়ের রিসার্চের মান নিয়েও কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকে, আর গবেষণার সুযোগের যে স্কোপগুলো থাকে সেই স্কোপগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তো এই প্রবলেমের জন্য দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু নিরুৎসাহিত হয় এবং নিজ এরিয়ার বাইরে কিন্তু রিসার্চের আর কোনো স্কোপ কিন্তু তৈরি করতে পারে না। 6 নম্বরে বলা হয়েছে many researchers in our country also face the difficulty of adequate and timely secretarial assistance including computerial assistance। অর্থাৎ এখানে আমাদের যে ইকুইপমেন্ট এবং সাপোর্টিং যে ফ্যাসিলিটি যেগুলো দরকার সেগুলো আমাদের অভাব রয়েছে, এটার বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। 7 নম্বর বলা হয়েছে লাইব্রেরি ম্যানেজমেন্ট অ্যান্ড ফাংশনিং ইজ নট স্যাটিসফ্যাক্টরি অ্যাট মেনি প্লেসেস। অর্থাৎ এটা তো আমরা খুব ভালোভাবেই উপলব্ধি করছি যে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা লাইব্রেরি কতটুকু স্বয়ংসম্পূর্ণ, এবং সেক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল বুকস, জার্নালস বা রিপোর্টস এগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি কি না, যার প্রতিবন্ধকতার কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকছি। 8 নম্বরে বলা হয়েছে there is also the problem that many of our libraries are not able to get copies of old and new acts, rules, reports and other government publications in time। হয়তো দেখা যাচ্ছে যে এখন 2021 সাল আছে, কিন্তু আমাদের লাইব্রেরিগুলো দেখা যাচ্ছে যে লেটেস্ট কোনো পাবলিকেশন বা রিপোর্ট বা ম্যানুয়াল কিন্তু এগুলো আপডেট করে না। হয়তো 4-5 বছরের পুরাতন রিপোর্ট নিয়েই আমাদেরকে স্টাডি করতে হয়, অথবা দেখা যাচ্ছে যে অর্গানাইজেশনগুলো থেকে আমরা রিপোর্ট নিব সেই রিপোর্টগুলো আমরা হালনাগাদ রিপোর্ট আমরা হাতের কাছে পাই না।
9 নম্বরে বলা হয়েছে there is also the difficulty of timely availability of published data from various government and other agencies doing this job in our country. And number 10, there may at times take place the problem of conceptualization and also problems relating to the process of data collection and related things. So these are the problems we face in conducting our research studies, and overcoming these research studies will help us to understand the aspects of research and get motivated to do research in our respective field of area. Thank you very much for your kind consideration and cooperation. Thank you.